আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রথমত আবারও প্রথমে আপনার দর্শকদের শুভেচ্ছা, আপনি সহ সালাম, নমস্কার এবং শুভেচ্ছা। প্রথম বক্তব্য হইল আমাদের তারেক রহমান, যিনি মুসলেকা প্রধানমন্ত্রী, আপনার ভাষায় তিনি কি কি যেন প্রধানমন্ত্রী, পরাধীন পরাধীন প্রধান, আমার ভাষায় মুসলেকা প্রধানমন্ত্রী। আপনারা পরাধীন প্রধানমন্ত্রী বলে তাকে একটু আরেকটু মর্যাদা দিয়েছেন। ভালো লোক, আপনারা মর্যাদা দিবেন। মর্যাদা মানে পাহাড়ের সমান এক কোদাল আপনারা নামায় নিচ্ছেন, সমস্যা নেই। তাই যেটা বলতেছিলাম, এক কথায় যদি বলতে বলেন, তারেক রহমান নিজেও জানেন শেখ হাসিনা আসবেন। তার জন্য দেখবেন তার চেহারা, আপনি বলেন একটা নিরপেক্ষ দৃষ্টিতে, তার বডি ল্যাঙ্গুয়েজে বোঝা যায় উনি একজন প্রধানমন্ত্রী। তারপরে তার যে উপদেষ্টা, যারা ইমিগ্রেশনে দেখলে, কষাজাইদের দেখলে মানুষ বলে এ তো নেশৌরি আয়া হয়, গাঞ্জা ঘুরাইছে, মানে নেশাখোর আসছে। আচ্ছা দেখেন তো ভাই, আমি তো ভাই কোন প্রধানমন্ত্রীর উপদেষ্টা না, এমপিও না, মন্ত্রীও না, কিচ্ছু না। আই এম নৌরি ভাই। আমার দেখি কি, আমার যে চেহারা, এরকম চেহারা নিয়ে গেল বোধহয় বের করে দিতাম। বুঝতে পারছেন তো যে এদের চেহারার মধ্যে কিরকম ভীতি কাজ করে? কারণ বডি ল্যাঙ্গুয়েজ একটা ব্যাপার, ফেজ একটা ব্যাপার। তো তারেক রহমানের বডি ল্যাঙ্গুয়েজটা দেখেন, সর্বোচ্চ আপনি তারে বলতে পারেন যে উনি কোনো গল্ফ ক্লাবের প্রেসিডেন্ট, অথবা বলতে পারেন তিনি কোনো ফুটবল ক্লাবের প্রেসিডেন্ট, অথবা তারা তিনি আপনার মানে এরকম কোনো ক্লাব বা কোনো সংগঠনের সদস্য মনে হতে পারে। আপনার তারা কিন্তু দলীয় প্রধান মনে হয় না, প্রধানমন্ত্রী তো মনেই হয় না। কারণ যার উপদেশটাকে দেখলে মনে করে নেশাখোর, তার নিশ্চয়ই প্রধানমন্ত্রীটা ওই রকম। তো তিনি তো জানেন আসবেন। তার আসলে ভয়টা কেন কাজ করে জানেন? সে তো জানে শেখ হাসিনা আসতেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ ফিরবে, চাপা যতই মারুক আসবে। আর শেখ হাসিনা ঘোষণা দেওয়ার পরেই অবশ্যই নড়েচড়ে বসেছে। না হলে কেন মার্কিন ক্ষমতাধর ব্যক্তিরা বিবৃতি দিচ্ছে আওয়ামী লীগ ক্ষমতায় ফিরবে না, শেখ হাসিনা জীবিত এই দেশে আসবে না, শেখ হাসিনার পরিবার এই দেশে ক্ষমতায় আসতে পারে না? তার মানে বুঝছেন তো টনক কোথায় নড়েছে। মানে ওই যে ইয়ের মিঠুন চক্রবর্তী সেটা আলো, যে তোকে মারবো এখানে, পড়বি ওইখানে। ঠিক আছে, খেয়াল করেন, বক্তব্য দিয়েছে বাংলাদেশে তিনি আসতেছেন। বিএনপি থেকে বিবৃতি দেওয়ার সাহস নাই, জামাতে থেকে সাহস নাই, কিন্তু তাদের প্রভুরা বিবৃতি দিয়ে ফেলেছে তারা আসতে পারবে না। ঠেকাইতে পারবে না। আরেক আছে মৌলানা গাবগাছি, এই বাটপার গুলো সারা জীবন শামীম ওসমানের পা চাইটা, জুতা চাইটা, জিব্বে দিয়ে জুতা, শামীম ওসমানের পায়ের স্যান্ডেল চাটতে পরিষ্কার করতো এই গাবগাছি। লম্বা লম্বা লেকচারে শেখ হাসিনা পাঠিয়ে যেত। এখন বলে শেখ হাসিনা আসতে পারে, মৃত শেখ হাসিনা আসবে টুঙ্গি পাড়ায় কবর দিতে। অন্তত এতটুকু স্বীকার করেছে। আগে কিন্তু বলতো লাশও আসতে দিবে না, এই বাটপার মৌলবীরা বলতো লাশও আসতে দিবে না। এখন অন্তত স্বীকার করেছে এরা। তাইলে ওই যে একটা কথা আছে যে ঘটকে বলছে পাত্রী বয়স কত গো, ঘটক তো গেছে চেক করতে, মানুষের যে অমকের মেয়া, এই গাইরা শামসুর মেয়ার বয়স কত গো, একজন বলছে 28। গাইরা শামসুর মা বউরা জিজ্ঞেস করলো আপনার মেয়ের বয়স কত গো, কয় 9। যেহেতু বলছে 9 আর 28, তাহলে পাত্রীর বয়স 18। কারণ পাত্রীর মায়ও মিশা কথা কইছে, ওইদিকে প্রতিবেশী বুইয়া ভাঙার জন্য মিশা কথা কইছে। প্রতিবেশীরা কে বলছে 28 বছর, ওই যে আমেরিকা নাকি কারা যেন এত মহাশক্তি, তারা বিবৃতি দিয়ে ফেলেছে শেখ হাসিনা আসতে পারবে না, শেখ হাসিনার সরকার আসতে পারবে না, তার পরিবার আসতে পারবে না। আচ্ছা না আসতে দিলে আমরা যাবো, শেখ হাসিনা যে ক্ষমতায় আনলাম কথা, আপনি যাবেন, শামীম হোসেন আসবে, মির্জা আজম আসবে, নওফেল আসবে, সমস্যা আছে? আসলেই তো হইল। শেখ হাসিনা আসলো না, আসতে দিল না, তারপরে কেমন আটকাবা? শেখ হাসিনা ক্ষমতায় থাকা আর নৌকা মার্কার লোক ক্ষমতায় থাকা তো একই কথা। বঙ্গবন্ধু তো এখন ক্ষমতায় তো নাই, বিদেশেও নাই, তিনি মারা গেছেন কত বছর আগে, তাই না? প্রায় 48-49 বছর হয়ে গেছে তিনি মারা গেছেন। তো এখনো না তোমরা তারা ভয় পাও? আরেকটা জিনিস বলে দেই, যারা বলতেছে যে বাংলাদেশে অবস্থান করা শেখ হাসিনার চাইতে বাংলাদেশের বাইরে অবস্থান করা শেখ হাসিনা বেশি শক্তিশালী, এটাই তার প্রমাণ যে তাদের দাসদের প্রভুরা বিবৃতি দিয়ে বসে। আসবে না, আবার 1 মিনিট বলতেছিলেন, একটু বেশি বলে ফেললাম। শেখ হাসিনা আসবেই, সেই জন্যই তো নড়ে চড়ে বসছে, সেই জন্যই তো এত কথা, বুঝলেন না? ওই যে যখন মনে করেন যে পানি যখন বড় মাছ এরকম করে, তখন কিন্তু পানি লইরে চড়ে উঠছে। ভাই আপনার 1 মিনিট শেষ হয়ে গেছে, আপনার পানিশমেন্ট হবে, 2 মিনিট বেশি সময় নিছেন। জি, এখন আমি আপনার এটা প্রমাণ দেখাই, শেখ হাসিনা আসছে এই কথা শোনার পরে সরকারের ভেতরে যে কম্পন শুরু হয়েছে, তার একটা প্রমাণ দেখাই ছোট। এখন গণতন্ত্র খতরেমে যায় না, না না এইবার বলেন, এইবার গণতন্ত্র খতরেমে যায় না? আমি তো বললামই, এরা তো দূরের কথা, এদের প্রভুদের কানে পানি চলে গেছে, এদের প্রভুদের মাথা খারাপ হয়ে গেছে। আর এগুলো তো গোলাম,
এ তো 5টা ভোট পাবে না, নিজের এলাকায় গিয়ে তার বউর ভোট পাবো কিনা সন্দেহ আছে, কারণ তার বউ তারে নিয়ে কি যেন উল্টাপাল্টা কথা কইতো। যাই হোক, তার বউ তারে ভোট দিবে, মানে তার একটা ভোট, নিজের ভোটটা নিজে, তাও ভুল করে যদি নিজের ভোট না দেয় তাহলে নীল হয়ে যেতে পারে। তো সেই লোক কি বললো না বললো এটা নিয়ে আমাদের, তার বরং বলেন যে তার প্রভুরা যে বলেছে শেখ হাসিনা, তখন আমি বুঝতে পারছি। ওই যে বললাম যে প্রতিবেশী কইছে বয়স 28 আর পাত্রী মায়ে কইছে বয়স 8, তার মানে পাত্রী সাবালক, মানে বুঝছেন তো বিয়ে শাদী হবে, রাইট? মানে একটা অনুষ্ঠান হবে, মানে ফরিদে আসতে একটা জিনিস এখানে একটু বলি, আমি 2010-12 পর্যন্ত আমার বাসায় পত্রিকার হকার পত্রিকা দিত। জি তার মধ্যে পত্রিকা দিত ইত্তেফাক, জনকণ্ঠ, আমাদের চিটং এর আজাদি, পূর্বকোণ, প্রথম আলো, জি এরকম 10টা পত্রিকা দিত, যেটাতে আমাদের 1 মাস পরে পরে এটা 15-20 কেজি করে বেচা ফেলাইতো। হুম, এত পত্রিকা রাখার জায়গা ছিল না। 12-13 পর থেকে আর আমার বাসায় কেউ পত্রিকা পড়ে না, সবাই অনলাইন। এখন অনলাইন জি আপনি আমারে এটা কন, শেখ হাসিনার খবর প্রকাশ করা যাবে না, ঠিক আছে, পেপার করলো না, এখনো তো বললাম করে না, কি যায় আসে। কি যায় আসে? তাহলে কি পত্রিকায় প্রকাশ না করলে কি আমরা কি পড়তে পারবো না ভাইয়া? আহা, শেখ হাসিনার তো বহুত দূরের কথা, আমি শেখ ফরিদের ইউটিউব চ্যানেল খায় দিত, ফেসবুক খায় দিত, আমারই তো ঠেকানো যায় নাই। বাংলাদেশের দুষ্ট লোকেরা বলে অলিতে গলিতে আমারে চিনে, রিক্সাওয়ালা থেকে শুরু করে টপ সবাই আমাকে চিনে। আমি কি পত্রিকায় আমার নিউজ আসছে, কি কালের কণ্ঠতে একটা নিউজ হয়েছিল, আমার একটা বিবৃতি ওইখানে ছাপার পরে বলেছে কালের কণ্ঠ জ্বালাই দিবে, এই ভয়ে তারা আর আমার কোনো কথা ছাপে নেই। তাতে কি আমার কথা যাওয়া বাদ আছে? অলিতে গলিতে, চায়ের দোকানে, রাইতে দিনে, নদীর পারে, স্টেশনে, বাস স্ট্যান্ডে আমার লেকচার শোনা যায়, ঠেকাইতে পারছে। আমি শেখ ফরিদ, আই এম নোবডি, আমি কিছুই না, আমি বিখ্যাত কেউ না, অখ্যাত কেউ না, কুখ্যাত, আমি শেখ ফরিদ, জামালপুরের রজপরা গায়ে থাকা সরিষা বাড়ির জামালপুরের একজন সাধারণ মানুষ। আমি কোনো কেন্দ্রীয় নেতাও ছিলাম না, কোনো দলের নেতাও ছিলাম না, কোনো দলের বড় দলের সদস্য ছিলাম না। হওয়ার আমার ইচ্ছা কথা আছে নাকি না 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 না, এটা ভবিষ্যতে পারবো মন্ত্রী, মিনিস্টার, না, এমপি? এটা পারবো না, এটা মাপসা একটু শখ উঠছিল, মাঝখানে একটু শখ উঠছিল, কিন্তু এটা মির্জা ফখরুল সাহেব সর্বনাশ করে দিয়েছে। এই মাস্টার মশাই আমার যে কি সর্ব, আমার একটু শখ উঠেছিল ভবিষ্যতে এমপি মন্ত্রী হব, মানে মনে মনে খায়েশ ভিতর ভিতরে যাচ্ছিল। পরে যখন দেখলাম বাপ রে বাপ, জামাত আর কি ঠাড়া পড়া মিথ্যা কথা কয়, তার চেয়ে বেশি ঠাড়া পড়া মিথ্যা কথা কইতে হবো। তিনি বলেছেন যে 17 বছরে আওয়ামী লীগ যে উন্নয়ন করে নাই, 3 মাসে বিএনপি তা করেছে। আমি তারপরে কানে ধরছি, ভাই আমি হইতে পারবো না, কারণ এরকম মিথ্যা কথা আমি কেমনে বলবো, যে মিথ্যা কথা বলতেও পারবো না, এমপি মন্ত্রী হইতেও পারবো না, খায় আমার নাই। তবে আমার বক্তব্য বাংলাদেশে ঠেকানো যায় নাই, আমার ডাকে লাখো লোক বাংলাদেশে নেমে যাবে যে কোনো সময়। আর শেখ হাসিনা যেদিন বলবেন আমি 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 শেখ হাসিনা আসিতেছি, তাইলে আসবে বলেছি 3-4 কোটি মানুষ। আর যখন বলবো আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা আসতেছি, 5 কোটি লোক বর্ডারে গিয়ে হাজির হবে। আজকে একটা এই কথাটা আমি যেহেতু তুলেছেন, আজকেই ফোন করেছে একজন, প্রথমে আওয়ামী লীগের সমালোচনা করলো, আওয়ামী লীগের কি কি ভুল একজন আমাকে বললো, এমনকি শেখ হাসিনাকেও কাট করাই দাঁড়া করাইলো, আওয়ামী লীগকে কাট করাই দাঁড়ানো। আমি শুনলাম, কারণ প্রত্যেক মানুষের বাক স্বাধীনতা আছে, মনোযোগ দিয়ে তার কথা শুনলাম। এক পর্যায়ে তারপরে তিনি বললেন যে বঙ্গবন্ধু বঙ্গবন্ধুই, তিনি আমাকে বললেন যে শেখ হাসিনা যে ডিসেম্বর মাসে আসবে আপনি কিছু জানেন? আমি বললাম যে আমি তো শুনেছি পত্রিকায়, আর তার কণ্ঠ শুনেছি, যদি ওটা সত্য হয় তাহলে আমি জেনেছি। পরে বললো ভাই সত্যি যদি, উনি আবার বলতেছেন, উনি জননেত্রী বললেন শব্দটা, কেন বললেন আমি জানি না, অথচ আওয়ামী লীগের সমালোচনা করলেন। পরে বললেন যে আওয়ামী লীগ এই ভুল করছে, ওই ভুল, কত কিছু। আমি ভাবছি যে নেগেটিভ বলবে সবসময়, চুপ করে শুনতেছি একতরফা। পরে বললো শেখ হাসিনা যেদিন আসবেন ভাই খালি শুধু বলবে যে অমুক বর্ডার দিয়ে আসতেছি, মানে আমি তো ভাই 3 কোটি বলছিলাম, মনে আছে আপনাদের? বলছিলাম যে ইয়েতে, এই যে কি আরে টঙ্গী ইজতেমা ময়দানে 50 লক্ষ লোক হবে অভ্যর্থনা জানানোর জন্য, তাতে আমার কথা কেউ বিশ্বাস করে না, আমি ভয় পেয়ে গেছিলাম, হায় একটা কথা বলে ফেলছি, যদি এটা মিথ্যা হয়ে যায়। এখন দেখি জনগণই বলে 2 কোটি 3 কোটি আসবে, কিন্তু আমি আগে বলছি 50 লক্ষ, তখন আওয়ামী লীগের লোক বিশ্বাস করেনি। ওই লোক এতক্ষণ শেখ হাসিনা আওয়ামী লীগের সমালোচনা করার পর বললো যে তিনি যদি বলেন ত্রিপুরা বর্ডার দিয়ে আসবে, তিনি যদি বলেন আমার জামালপুর বাড়ি জানেন যে আপনাদের জামালপুরে একটা বর্ডার আছে, উনি জামালপুর আসলে জামালপুর শেরপুরের মধ্যে পড়ছে বর্ডারটা, ডালু, ঠিক আছে, ওইরকম যাই ডালি। তো বলছে যে উনি যদি বলেন যে রাজশাহী দিয়ে আসবেন, উনি যদি বলেন যশোর দিয়ে আসবেন, উনি যদি বলেন ত্রিপুরা দিয়ে আসবেন, কুমিল্লা দিয়ে আসবেন, ভাইরে ভাই, কোটি কোটি 5 কোটি মানুষ যাবে, সে বলতেছে। আরো কি বলে জানেন, মেয়ে মানুষই তো অর্ধেক যাবো, মানে বুঝতে পারছেন তো? তাহলে শেখ হাসিনা, তাহলে তার সমালোচক যদি এই কথা বলে, আবার বলছে উনি কিন্তু আমার সাথে 20 মিনিট কথা বলছেন,
12 মিনিটের মতো প্রায় শুধু শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সমালোচনা করছেন, 13 মিনিটের মাথায় কথা বলছেন। তাহলে সেই ভাই, সমালোচনা এই কথা বলে, গ- তাহলে বুঝেন অবস্থা কি? গত পরশুদিন আমি ইন্টারভিউ করছিলাম আপনার ওই যে আমাদের ইয়ে আছে না, ব্যারিস্টার একজন আছে না, মুসলিম লীগের প্রেসিডেন্ট, কি জি জানি জি জি নাম, জি জি কি জি বুঝতে রাশিদ পারছি। জানি। জি জি তো উনি যখন ওনাকে ঠিক কমেন্টসে ছিল যে শেখ হাসিনা কিভাবে আসবেন বা কি রকম, তখন উনি বলতে বিমানে আসতে পারে, হয়তো এয়ারপোর্টে কাউরে ঢুকতে দিবে না। তখন আমি বললাম যে স্যার, এমন হতে পারে বজরঙ্গি ভাইজানের মতন 2 সাইডের বর্ডার ভাঙ্গিয়া চুরে ঢুকতে পারে, তো ওইটাও হইতে পারে। বলে যে সরকার কিন্তু বাধা দিবে, সব বন্ধ করে দিবে, রোড গার্ড। হুম। ভাই দেন এন্ড দেয়ার উইদিন এ সেকেন্ড, মানে উনি কথা বলতেছে, এই টাইমে এক ফোন আসছে বাংলাদেশ থেকে, আমি আমার সাউন্ড মুইট করে আমি শুনতেছিলাম, পর ওনারা শুনেলাম। নাটোর থেকে এক লোক বলতেছে, কয়ে রাশেদ সাহেব, জাস্ট এইভাবে কথা, রাশেদ সাহেব আপনার ভিডিও আমরা প্রতিদিন দেখি, আরো অনেকের ভিডিও দেখি, তো এই আপনার সাথে যে বুড়া স্যার কইতেছে না যে গাড়ি ঘোড়া বন্ধ করে দিব, স্যারের একটু কম, যে আমি নিজে আমার বাড়িতে 2 কেজি চিরা আর আধা কেজি গুড় কিনা পোটলা বাইন্দা রাখছি, জানি বন্ধ করে দিব, খালি যেদিন কইব, যে জায়গায় কইব, কই চিরা খামু আর ইয়ে খাবো, যাও, কি পানি খাও। গুড় খাইয়া যামু। তা আমার বন্ধু বান্ধব 10-12 জন আছে, আমরা সব 60-65 বছর বয়স, তা আমরা হাইটে হইলে জামুগা, আপনারা টেনশন নিয়েন না, আপনারা খালি খবর দেন কবে আইব, তা আমরা আছি এয়ারপোর্টে গাড়িয়ে। তো পরে আমি ওনারা গেলাম যে স্যার কি বলতেছে শুনতেছেন, তো ভাই এ ধরনের পাগল লক্ষ লক্ষ আছে, ইয়েস ইয়েস তো ইয়েস। এটা যাবে, এটাকেও বাধা দিয়ে রাখতে পারবেন। ঘোষণা যেদিন দিবে, যেই দিন জননেত্রী শেখ হাসিনা ঘোষণা দিবেন, ভাই রে ভাই, সেনাবাহিনী আমি বলে দিলাম প্রথমে খুব লম্বজম্ব করবে, কিন্তু যেদিন ডেট এবং টাইম মিলে যাবে, ওই আগের দিন মনে করেন যে উনি বললেন যে আমি ডিসেম্বর মাসের 16 ডিসেম্বর বাংলাদেশে ঢুকবো, 15 তারিখ পর্যন্ত খুব চিকরি করবে, 15 তারিখ রাত 12টার পর ক্যান্টনমেন্ট চুপ করে সেনাবাহিনী পালায় চলে যাবে, আর পুলিশ তো বাড়াবেই না। এটা করবে, আপনি নিশ্চিত থাকেন। আর ভাই এখন তো সরকার তো নিজে বলা উচিত না যে শেখ হাসিনার জন্য, যে শেখ হাসিনা যেহেতু নিজেই বলছেন আমি আসবো, সরকার তো বলা উচিত যে হ্যাঁ তাড়াতাড়ি আসেন। কারণ সরকার তো এতদিন কি কইছি, ইনুসিও গভর্নমেন্ট আর নুনুসিও গভর্নমেন্ট দুইটাই, যে আমরা শেখ হাসিনাকে ফেরত চাই, ফাঁসিতে ঝুলাইতে হবে। মহিলা তো আইবে কইতেছে, তাহলে তাড়াতাড়ি বলো যে তাড়াতাড়ি আসো, নাকি নাকি হ্যাঁ, এটা বলার সৎ সাহস নাই? আপনি একটা দামি কথা বলেছেন, তো থ্যাংক ইউ ভেরি মাচ মনে করে দেওয়ার জন্য। তাই তো তাদের তো বলা উচিত যে ডিসেম্বর আসবেন কি, এখনই আসেন, এটা বলুক। মুরত যদি থাকে, যদি মুরত থাকে, তারা না বলছে তাকে ধৈর্য আনবে, হেলিকপ্টারে নিয়ে আসবে, কত চাপা। তাহলে এখন বলুক আপনি আসেন, বর্ডার খোলা বা আকাশপথ খোলা, আপনি আসেন। এটা বলার তো সাহস দেখলাম না তাদের। তার মানে কি, এরা তো আসলে জানে এদের পায়ের নিচে মাটি নাই। যেই দিন তাদের যে আব্বা হুজুর আছে না, 7 সমুদ্র 13 নদীর পারে, আটলান্টিকের পারে, তারা যখন একটু স্লিপ করবে, আপনি দেখবেন যে 5 মিনিটের মধ্যে দেখবেন এরা যার যার মতো পালানো শুরু করবে। আমার ভাবির পোলারা প্রত্যেকে, আমি খোঁজ নিয়েছি, প্রত্যেক ভাবির পোলা তাদের পাসপোর্টে কয়েকটা দেশের সিল লাগানো আছে 5 বছর করে। তারপর টিকিটও কাটা, তারা নাকি প্রতি সপ্তাহে টিকিট কাটায়, এবং ওই টিকিট ক্যান্সেল করে না, কিন্তু ওই টিকিট ক্যান্সেল করে না, ওই টিকিট রেডি রাখে যদি সময় হয়, যদি যেতে হয়। আর ডলার, তারা সব সময় $25-30 হাজার ডলার কাছে। টিকিট কাটার একটা সিস্টেম আছে, আপনার যে কোনো একটা ডেটের টিকিট কাটলেন, ওখানে ইন্স্যুরেন্স ফি বাবদ বাংলাদেশি টাকায় সম্ভবত 12,000 টাকা, আমাদের যেহেতু 100 টাকা, 12-14,000 টাকা বাংলাদেশি টাকায় দিয়ে রাখবেন। আপনি আপনি চাইলে 50-12 টিকিটের ডেট চেঞ্জ করতে পারবেন। তাহলে তো আরো সস্তা। তাহলে তাহলে ঠিক আছে, আমি বুঝি না, আমার এগুলো আমি তো এগুলো বুঝি না। বলছে যে এরা সবসময় টিকিট কনফার্ম রাখে, সবসময় আমার ভাবির পোলারা সবসময় রেডি রাখে। আর এখন তো আরেকটা সুযোগ হয়েছে না, এই যে আপনার ভাইয়েরা ভিসা দিতেছে, যে সবাই 5 বছর 1 বছরের মাল্টিপল করে রাখবো। করে রাখবো, হ্যাঁ এইবার আরো করে রাখবো। তবে এটা সত্য, আমি নিশ্চিত ভারতে যদি আওয়ামী লীগের লোক গিয়ে থাকে 1000, তাহলে বিএনপি জামাতের লোক ঢুকবে 10,000। আমার ধারণা এই বিষয়টা কেন দিয়ে রাখলো জানেন, এদের পালানোর একটা পথ করে দিল বোধহয়। কারণ এরা তো যদি একটু সুযোগ দেয় তাহলে না পালাবে, সুযোগ না দিলে তো মারামারি করবে। এমন আপনি নিশ্চিত থাকেন, ছাত্র লোক যদি 2000 গিয়ে থাকে ভারতে, তাহলে ছাত্র দল ঢুকবে 20,000, আর শিবির ঢুকবে 40,000। বিএনপি আওয়ামী লীগ যদি ঢুকে থাকে 1000, বিএনপি ঢুকবে 5,000, জামাত ঢুকবে 10,000। আপনি লিখে রাখেন, ভারতে আগে ঢুকবে, কোথাও না যেতে পারলে বর্ডারতে চলে যাবে। আমার ধারণা তারা ভারত আগে ঢুকবে, তারপর ওখান থেকে যার যার মতো পালায় যাবে। কারণ ভারত ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অনেকগুলো এয়ারপোর্ট, অথবা তারা থাইল্যান্ডে চলে যাবে, ওখান থেকে তারা ভাগবে, এরকম তারা করবে। এবং আমার মনে হয় ডিসেম্বরের আগেই আস্তে আস্তে পালানো শুরু করবে।
জননেত্রী শেখ হাসিনা তো ঘোষণা দিয়েছেন ডিসেম্বরে আসবেন, আমরা তো প্রস্তুত। জননেত্রী যেদিন পরনামক দিন আসতেছে, আমরা দুনিয়ার যেখানেই থাকি, মইরাও যদি যাই কব্বর থেকে উঠে যাবো। এই জিন্দা ফিরে এমনি নাম দেয় নাই আমারে, বুঝতে পারছেন? যদি মারাও যায়, আমার লাশ জিন্দা হয়ে চলে যাবো সামনে, সেদিন চলে যাবো মাঠে, কেউ ঠেকা রাখতে পারবে না, কেউ না। আর জামালপুরের মানুষ দেখতে পারবেন যে যেদিন ঘোষণা দিব, দেখবেন ওই যে বলছে না চিরা মুড়ি, আমার জামালপুরের মানুষ আসলে চিরা আর মুড়ি কান্দে নিয়ে হাঁটা শুরু করবে। কয়জন আপনার গ্রেপ্তার করবেন, কয়জনকে? তবে আমার ধারণা শেখ হাসিনার যে আগমনটা ঘটবে, আমি বলে রেখেছি, আমি সবার আগে কিন্তু আমি বলেছিলাম যে শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘটবে পৃথিবীর মানে ঐতিহাসিক, বঙ্গবন্ধুর সাথে তুলনা করতেছি না, ওটা ঐতিহাসের আলাদা স্থান, ওটা আপনি কোনোদিন নিতে পারবেন না। আপনি যদি 100 কোটি মানুষ আপনাকে সংবর্ধনা দেয়, সেটার সাথে এটা তুলনা হবে না, ওটা সংখ্যা দিয়ে তুলনা হয় না কিছু কিছু জিনিস। এবং একটা জিনিস কি আপনি জানেন যে আওয়ামী লীগ সমর্থিত পোলা পায়নি, আমাদের জি, ভাই ব্রাদার যারা আছে তারা সবসময় একটা জিনিস ভুল করে, যে বলে যে শেখ হাসিনার প্রত্যাবর্তন 0-2। ওনার এটা তো 0-2 না, ওনার তো হ্যাট্রিক প্রত্যাবর্তন। কারণ 75-এর পরে একবার ফিরছেন, 2007-এ সারা পৃথিবীর সব এয়ারলাইন্সকে নিষিদ্ধ করার পরেও উনি ফিরছেন, আর এইবার তো থার্ড টাইম। ওনার তো হ্যাট্রিক, ইয়েস, হ্যাট্রিক, হ্যাট্রিক, হ্যাট্রিক না। কিন্তু এরা কেন জানি বলে যে 0-2 আমি বুঝি না। বুঝে উঠতে পারে না, আবেগে খেয়াল করতে পারে না, বা মনে নেই তাদের, হইতে পারে। মনে নেই। ঠিকই বলেছেন আপনি, হ্যাট্রিক এটা। তো এইটা কি মনে হয় না যে ওই যে জামাতের মতিউর রহমান, নিজামী ফিজামি এদের ফাঁসি দিছে বিদায় এখন এই ধরনের কিছু মুক্তিযোদ্ধা ওরা ঝুলাইতে হবে, সেটারই করসপন্ডেন্স চলতেছে? হাসানুল হক ইনু, কমরেড হাসানুল হক ইনু, তিনি বলেছেন তো যে পাকিস্তান ভাঙার যায় আর দেশ স্বাধীন করেছি বলে আমাকে ফাঁসি দিল, আমাকে জেল দিল, উনি বলেছেন। এই রায় তিনি মানেন না, এই রায় নিয়ম বহির্ভূত। আরেকটা কথা বলি, ডক্টর হুমায়ুন আজাদ স্যার, কবিরা তো আসলে আগের গুলো চোখে দেখতে পারেন, তারা অতীতেও যেতে পারেন, ভবিষ্যৎ, একমাত্র আপনি কবি হলেই কেবল আপনি পিছনেও যেতে পারবেন, সামনেও যেতে পারবেন। ডক্টর হুমায়ুন আজাদ কি লিখেছিলেন? বলেছেন যে এই স্বাধীন বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের বিচার করবে পাকিস্তান ভাঙার দায়ে মুক্তিযুদ্ধ বিরোধীরা। দেখেন মিলে গেছে, মিলে গেছে। যেই দেশে বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছে, আওয়ামী লীগ দেশ স্বাধীন করেছে, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে দেশে থাকতে দেয়নি। আওয়ামী লীগ দেশ স্বাধীন করেছে, সে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে। কমরেড হাসানুল হক ইনুরা দেশ স্বাধীন করে, তারা আমাদের জাতীয় বীর, তাকে তারা ফাঁসি দিতে চেয়েছিল, ফেসে যাবে বলে তারা মৃত্যুদণ্ড দেয় না। আমি জানি, আমি বলেছিলাম তাকে মৃত্যুদণ্ড দেবে না, আমাকে অনেকে বলেছে মৃত্যুদণ্ড দিবে না, কারণ মৃত্যুদণ্ড দিলে তারা একটা বেকায়দায় পড়ে যাবে, এই ঝুঁকি তারা নিবে না। এই ভালোই হয়েছে, মানে কমরেড ইনু হয়ে গেছে তাদের জন্য হলো গলার কাটা, না তারা গিলতে পারতেছে না রাখতে পারতেছে। ফাঁসি দিলেও বিপদ, ফাঁসি কিন্তু মনে তাদের চেয়েছিল যে নিজামী, সাইদি এদের বিরুদ্ধে একটা অ্যাকশনে যাওয়ার জন্য। আর হাসানুল হক ইনু কমন শত্রু, কিভাবে, কার কমন শত্রু? বিএনপি এবং জামাতের। কারণ কর্নেল আর ইনুরা এক ছিলেন, ওইখানে এক শত্রুতা রয়েছে। তিনি সারাদিন, তিনি সবসময় বিএনপির সবচেয়ে কঠোর সমালোচনা যিনি করতেন, তিনি হচ্ছেন হাসানুল হক ইনু। আর জামাতের বিরুদ্ধে তো তিনি ছিলেন একটা আউট স্পোকেন, তো তাকে তো তারা ফাঁসি দেয় না, এটাই তো আমাদের কপাল। তবে আমরা ফিরিয়ে আনবো, ডিসেম্বরে আমরা তাকে মুক্ত করে ফেলবো। আমরা কমরেড হাসানুল হক ইনুকে, এই বীর মুক্তিযোদ্ধাকে আমরা মুক্ত করবো ডিসেম্বরেই। ওই জেল মেল কোথায় চলে যাবে কাউরই খুঁজে পাওয়া যাবে না, ইউনুসের তো পাবোই না, ওই আমার ভাবির পোলারা তো হাওয়া হয়ে যাবে। তারপর ওই যে কি কষা জাহিদ, এরা তো খুঁজেই পাওয়া যাবে না, ঠিক আছে? তারেক রহমানকে আবার লন্ডনে যদি ভাগ্য ভালো থাকে ফিরে যেতে পারবে, নাহলে তাকেও আবার দিল্লি হয়ে হয়তো অন্য কোনো দেশে যেতে হবে। আমি লিখিত দিতে পারি আপনি, তারেক রহমানকে এইবার লন্ডন যেতে হবে ভায়া ইন্ডিয়া, অথবা সৌদি আরব যেতে হবে ভায়া ইন্ডিয়া, এছাড়া জায়গা নেই, সে যেতে পারবে না। বাংলাদেশের কোনো এয়ারপোর্টে তারেক রহমান পালাইতে পারবে না, কারণ বাংলাদেশে এয়ারপোর্ট তো এক সপ্তাহ চলবেই না, এরা তো এক সপ্তাহ রেখে দিয়েছিল, 2 সপ্তাহ নাও চলতে পারে। তখন কোথায় যাবে? তখন হয়তো ভারতের হাতে পায়ে ধরে, আমেরিকাকে দিয়ে, সৌদি আরবকে দিয়ে, রাশিয়াকে দিয়ে হাতে পায়ে ধরে তারেক রহমানকে কোনো ক্যান্টনমেন্ট থেকে হয়তো সে প্রথমে কলকাতায় পাঠাবে বা দিল্লি, তারপর অন্য দেশে, সে আবার লন্ডন আবার ফিরে যাবে, এছাড়া জায়গা নাই। অথবা পাবলিকের হাতে পড়লে যা হওয়ার তাই হবে। হিন্দু দেবতার নামে আছে না দেবতীর নামে আছে, এটা তো আমার সমস্যা নেই। আর আমার লাগে কি হেদের দেবতার লাগে, আমাদের খলিফার লাগে কি যুদ্ধ আছে? আমরা আমাদের চার খলিফার নামে দিতে হবে। আমাদের 4 খলিফার নামে যে দিবে, ভাই আমার একটা সুন্দর প্রশ্ন, আমাদের 4 জন খলিফার নাকি 4 জনই নিহত হয়েছিলেন
এই মুসলমানদের হাতে জি 4টে ব্রিগেড করবে, এটা কি মুসলমানদের হাতে নিহত হওয়ার জন্য ব্রিগেড নাকি ভাই? আপনার কি মনে হয়? ইতিহাসের হিস্ট্রি রিপিটস ইটসেলফ, ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে যদি সত্য হয় তাহলে তাই। এই যে আপনি বলেন এটা অনেকেই জানে না, সবাই বলে 3 খলিফা মারা গেছে, 3 খলিফা তো নৃশংসভাবে মারা গেছে। কেউ কেউ মনে করে আবু বকরকে বিষ খিলিয়ে মেরেছে, কেউ কেউ মনে করে তিনিও মারা গেছেন। এটা অনেকে ভুলে যায়। ইসলামের ইতিহাসের ছাত্র যারা তারা জানে নৃশংসভাবে, শুধু নিহত না, খলিফা আলীকে হত্যা করেছে কারা? যে সবচেয়ে বেশি ফজর নামাজ পড়তো, যারা 6 মাস টানা মানুষ ফজর নামাজ পড়তে দিয়েছে, সেই লোকটা তাকে কুপিয়ে মেরে ফেলেছে। খলিফা উসমানকে কখন মেরেছে? যখন তিনি কোরআন পড়ারত ছিলেন, সেখানে আবু বকরের সন্তানও ছিল, তাকে হত্যা করা হয়েছে। আয়েশার লোক ছিল, হত্যা করানো হয়েছে। হজরত উমরকে ছুরি মেরে মেরেছে। আবু বকরকে কেউ কেউ বলে হলাহল করে, মানে বিষ দিয়ে মেরেছে। তো এই যে যে মৃত্যু, তো আর 4 জন খলিফার নামে করলো। আমাদের আসলে কি জানেন, এরা লজ্জা, এরা নাম দিতে চেয়েছিল কি, আমি এটাকে বলি, এরাই ব্রিগেডের নাম দিতে চেয়েছিল আল বদর ব্রিগেড, রাজাকার ব্রিগেড, আল সাম, বুঝতে পারছেন? অথবা পেয়ারা পাকিস্তানি ব্রিগেড, অথবা গোলাম আজম ব্রিগেড বা সাইদি ব্রিগেড। কিন্তু লজ্জা এটা দিতে পারে নাই, দেখলো যখন কি নাম দেওয়া যায়। যেমন মনে করেন একটু বিএনপি আওয়ামী লীগের একটু, যেমন আওয়ামী লীগ জিয়া বিমানবন্দরকে বঙ্গবন্ধু বিমানবন্দর বা শেখ মুজিবুর রহমান বিমানবন্দর দেওয়ার সাহস পায় না। আমি শেখপুরে যদি থাকতাম তখন এমপি মন্ত্রী, আমি শাহজালাল নামে আমি বঙ্গবন্ধু নামে করাইতাম, দরকার পদত্যাগ করতাম আমার কথা না শুনলে। কিন্তু তারা সাহস পায় নাই কেন? বা লজ্জা পাইছে। তো বিএনপি ওইরকম, এই মুহূর্তে এই সেনাবাহিনীর লোক লজ্জা পাইতেছে। আলবদর ব্রিগেড এরা খুলতে পারতেছে না, এটা তাদের বিরাট বেদনা। আপনি বুঝতে পারতেছেন না কেন? খেয়াল করেন, এরা কিন্তু বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের নিয়ে কোনো, বা যারা বীর বিক্রম বা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যারা অবদান রেখেছে বা ভাষা সৈনিক যারা, তাদের নামে কিন্তু খোলার সাহস পায় নাই। অন্তত ভাষা সৈনিক গোলাম আজম ব্রিগেড বানাইতো ভাষা সৈনিক লেগে, তাও একখান কথা ছিল। সেই মুরুদে তাদের কোলায় নেই, বাইসেন যাবার ভাষা আন্দোলন 71 চলে আসে। এতে হৃদয়ে বড় ব্যথা যে সালাম বরকত নামে ব্রিগেড খুলতে হয়। ঠিক আছে, মতিউর রহমানের ব্রিগেড খুলবে কি কারোর দরকার? তাই কোথাকার কোন আবু বকর? বাংলাদেশের ইতিহাসে আবু বকরের কি অবদান? বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভাষার ইতিহাসে বাঙালি জাতির ইতিহাসে আবু বকরের কি অবদান? আবু বকর মানে হইল গরুর বাপ। ওমরের কি অবদান? আলীর কি অবদান? আমি তো বুঝে উঠতে পারি না। তারপর আপনার ওসমানের কি অবদান বাংলাদেশের মুক্তিযুদ্ধে বা বাংলাদেশের এই অঞ্চলের এই 56,000 বর্গ মাইলে এই 4 খলিফার কি অবদান? ইসলামের জন্য তাদের অবদান আছে, কোনো সন্দেহ নেই। কারণ বাংলাদেশ সারা পৃথিবীতে ইসলাম প্রচারে, সারা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত করার ব্যাপারে, স্প্রেড করার ব্যাপারে, যুদ্ধ করার ব্যাপারে এদের যথেষ্ট অবদান রয়েছে, কোনো সন্দেহ নেই। কিন্তু বাংলাদেশ এবং বাঙালি জাতি, বাঙালির ভাষা, বাংলাদেশের মুক্তিযুদ্ধে এদের কি অবদান আমার তো মাথায় ঢুকলো না। আসলে বাংলাদেশ সেনাবাহিনী আলবদর বাহিনী হয়ে গেছে এখন। বাংলাদেশ সেনাবাহিনী, আমি আগে বলতাম যে এই যে যে দেখতেছেন আপনারা হিজবুত তাহরিরের এত বড় বড় পোস্টার লাগাইতো, আমি তখনই বলতাম ভাই এটা বোধহয় গোয়েন্দা সংস্থা করে। আওয়ামী লীগের লোকদের বলতাম, কয় এটা কি সম্ভব? আমার সন্দেহ, আমি সন্দেহ কেন? এত বড় বড় পোস্টার লাগাইতে 4-5 জন লোক লাগবে। একটা নিষিদ্ধ সংগঠনের পোস্টার 5 জন লোক এসে লাগাবে, কেউ জানবে না। তারপর ঢাকা শহরের বুকে গ্রামে গঞ্জে চুপ করে লাগায়, চুপ করে চলে গেছে। মানি ঢাকা শহরে 24 ঘন্টা মানুষ থাকে, সিসি ক্যামেরা থাকে, সেখানে কেমনে লাগায়? যেখানে 8টা গোয়েন্দা সংস্থা কাজ করে ঢাকা শহরে, কিভাবে লাগে? তারপর ছাত্রলীগ থাকে, যুবলীগ থাকে, আওয়ামী লীগ থাকে, মুক্তিযুদ্ধ পক্ষের মানুষ থাকে। তাহলে মৌলবাদ বিরোধী মানে কেমনে লাগায়? এটা কি করে সম্ভব? আমার তখনই সন্দেহ, ডিজে পলিটেকনিক বুয়েটে দরজার নিচ দিয়ে হিজবুত তাহরিরের পোস্টার লিফলেট দিয়ে আসে, কি করে সম্ভব? আমি সন্দেহ করতাম সেনাবাহিনী কাজ, অথবা সেনাবাহিনীর সম্মতি আছে, অথবা করায়। কিন্তু আজকে এই যে মাশাআল্লাহ দাড়ি রাখা দেখে সেনাপ্রধানের, জামাতি মওদুদির দাড়ি দেখে, দাড়ি ভাই কিন্তু আবু জাহেলের ছিল, বুঝতে পারছেন? দাড়ি রাখলে যদি আশাকে রাসূল হইতো, তা তো কাল মার্কসের চেয়ে বড় দাড়ি আলাদা মানুষ বুঝে যাবে না। রবীন্দ্রনাথের দাড়ি তো আরো বড়, ঠিক আছে? এদের দাড়ি কত বড় বড়, বার্নার্ড শর দাড়ি কত বড় বড়। দাড়ি থাকলে কি সব হয়? শোনা যাচ্ছে না আপনাকে? আনমিউট করে একটা কথা জিজ্ঞেস করি। এই যে একটা কমেন্টস, নাস্তিক ফরিদের উপস্থিতি আওয়ামী লীগের রুচির দুর্ভিক্ষ, আমি আরো বলতেছি দাঁড়া। এরপরে আরো কমেন্টস আছে যে আমরা দুইজনেই নাস্তিক। এখন ভাই নাস্তিকের আসলে মূল নাস্তিক কোনটা এটা আমি জানি না। এখন ঘটনা হচ্ছে
সৌদি আরব ইসরায়েলের থেকে যুদ্ধ বিমান অস্ত্র কিনতেছে, এইখানে নাস্তিক হয় না। জামাতে ইসলামের নেতারা যখন বলে যে পরকিয়া বা ধর্ষণের পরে বাচ্চা ফালাই দেওয়া এগুলা আমাদের নবী রসুল করছে, সাহাবীরা করছে, এইটা বলার পরে এরা কাফের বা নাস্তিক হয় না। আমরা কেমনে ভাই নাস্তিক? আমাদের না, তো, আমরা তো এরকম কথা বলি না। আর যিনি কমেন্টস করেছে তিনি নিঃসন্দেহে আওয়ামী লীগ করেন না, তিনি একটা অজুহাত খুলছিলেন। ভাইজান আপনি শুনেন, ভাবির পোলা যদি হন তাহলে শুনো, আর ভাইজান যদি হন তাহলে শুনেন। ৭১ সালের মুক্তিযোদ্ধাদের কাফের বলাইছে, আপনি তো আমার নাস্তিক তো কমই বলছেন। ৭১ সালে মুক্তিযোদ্ধাদের কাফের বলতো, ১৯৫২ সনে ভাষা আন্দোলনের কর্মীদের বলা হইতো, এটা আন্দোলন বলা হইতো কাফেরের আন্দোলন। হিন্দুদের ভাষাকে বলা হইতো কাফেরের ভাষা। ভাই ওইগুলো বইলে আপনারা আমাদের ঠেকাইতে পারবেন না, পারছেন ঠেকাইতে? এই যে এত কিছু বইলে ঠেকাইতে পারছেন, পারেন নাই। আর এইখানে আমরা আওয়ামী লীগকে প্রমোট করতেছি, আপনারা কারা কইল? আমি কি আওয়ামী লীগ করি? আমি তো বলি না, আপনি বলছেন এখানে। মানে যে বক্তা যিনি বললেন ওই কমেন্টটা আরেকবার দেখান, যে রুচির দুর্ভিক্ষ আমাদের না ভাই, বাংলাদেশের। ওই কমেন্টটা আরেকবার দেখান প্লিজ। ওই বাংলাদেশের মানুষের রুচির দুর্ভিক্ষ। আবারও বলতেছি, ভাবির পোলা কে আহমেদ, শোনো শোনো মৌদুদির, তুমি তো মগা মৌদুদির উম্মত, তুমি তো মোহাম্মদের উম্মত না। তোমার নবী মোহাম্মদ না, তোমার নবী হলো মৌদুদি। আমরা জানি তোমার কোরআন শরীফ, এই ইসলামের কোরআন, তোমার কোরআন শরীফ হলো কি তাফহিমুল কোরআন মৌদুদি, ওটা আমরা জানি বাবা। তোমাদের আমরা চিনি। এগুলো বললে তাহলে বলি বাংলাদেশের মানুষের রুচির দুর্ভিক্ষ, তাই সাদা শকুন জামাতের আমির বিরোধী দলীয় নেতা। বাংলাদেশের মানুষের রুচির দুর্ভিক্ষ, তাই মুফতি আমির হারামজাদার মতো লোক বাংলাদেশের সংসদ এমপি। বাংলাদেশের মানুষের রুচির দুর্ভিক্ষ আছে বলেই ৩২ নম্বর ভেঙেছে। বাংলাদেশের মানুষের রুচির দুর্ভিক্ষ বলেই কষা জাহিদ আজকে উপদেষ্টা। বাংলাদেশের মানুষের রুচির দুর্ভিক্ষ বলেই আজকে আমাদের পবিত্র সংসদ, মুক্তিযুদ্ধের সংসদ, ৭১-এর সংসদ, জয় বাংলার সংসদ, সেটা দখলে নিয়েছে জামাতি হেফাজতি পেয়ারা পাকিস্তানের। বাংলাদেশের রুচির দুর্ভিক্ষ হয়েছিল বলেই ২০২৪ সালের ৫ই আগস্ট ঘটেছে। বাংলাদেশের রুচির দুর্ভিক্ষ ঘটেছিল বলেই আজকে আমির হারামজালা হলো বাংলাদেশের এমপি। বাংলাদেশের রুচির দুর্ভিক্ষ হয়েছিল বলেই আজকে আমার ভাবির পোলারা অনুরোধের আসর এমপি। বুঝছো ভাবির পোলা? ওই নাস্তিক ফাস্তিক কাফের মুরতাদ বইলে কোনো কাজ হবে না। সরোয়ার দিকে তোমরা বলেছ যে তিনি ভারতের দালাল। এখন ভারতের দালাল বলে আর ঠেকানো যাইতেছে না, শেখ হাসিনার দোসর বলে ঠেকানো যাইতেছে না, আওয়ামী লীগের দালাল বলে ঠেকানো যায় না, নরেন্দ্র মোদী দালাল বললেও ঠেকা যায় না, বিজেপির দালাল বললেও ঠেকানো যায় না। এখন নাস্তিক বলতে এইসব বলতে থাকো। ফ্রড মাজাহার যখন পিছনে, ফরাদ মাজাহার যখন পিছনে দেবী সরস্বতীর মূর্তি রাখে, তখন সে নাস্তিক হয় না। তারপর তোমার ওই যে চিঙ্কু বাম আনু মোহাম্মদ নাস্তিক না, চিঙ্কু বাম দৃক শহীদুল নাস্তিক না, ফ্রড মাজাহার নাস্তিক না, ফ্রড মাজাহারের বউ খরিদ আক্তার নাস্তিক না, ডক্টর ইউনুস তোমার জন্য নাস্তিক না, সমগামী নাস্তিক ইউনুস তোমার নাস্তিক না, সুদখোর ইউনুস নাস্তিক না, যে জীবনে কোনদিন নামাজই পড়ে নাই, সে জানেই না কেমন নামাজ পড়তে হয়, সে নাস্তিক না। নাস্তিক হয়ে গেল শেখ ফরিদ। কারণ কি? কারণ সে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলে, সে ৭২-এর সংবিধানের পক্ষে কথা বলে, শেখ ফরিদ জয় বাংলার পক্ষে কথা বলে, ৫৬,০০০ বর্গ মাইলের কথা বলে, তোমার পেয়ারা পাকিস্তানকে সারাদিন দৌড়ের উপরে রাখে। শেখ ফরিদ বাংলাদেশের জামাতিদের দৌড়ের উপরে রাখে। শেখ ফরিদের কারণে পাকিস্তানিরা দৌড়ের উপরে থাকে। এই জন্য এখন নাস্তিক বলে ঠেকাতে পারবে না রে বাবা, পারো না। ৭১-এ তোমরা পারো নাই, ৬৯-এ পারো নাই, পারবা না। এগুলো বলতে থাকো, তুমি যাহা মন চায় তা বলো। কিন্তু আমরা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ ক্ষমতায় যাবই, ওটা আমি বললেও যাবে, না বললেও যাবে। তোমাদের দৃষ্টিতে তো আওয়ামী লীগ ইহুদি সংগঠন। এই সে আপনার তাহলে বলি ২০১৪ বা ১৫ সাল রংপুরে মসজিদে আওয়ামী লীগের নেতাদের নিয়ে বলছে তোরা এখানে তওবা পড়াইছে, মসজিদে নিয়ে বলছে বল এটা ইহুদির দল, এটা হিন্দুর দল, এটা কাফেরের দল। তো তোমাদের আমরা চিনি বাবা, ওইগুলো ভাবির পোলা, ওইগুলো বললে কাজ হবে না বুঝতে। কিন্তু সমস্যা হলো তোমাদের আমরা ধরতে পারবো না, এই জন্য যে তুমি যদি ভাবির পোলা হও তাহলে ছাত্রলীগের লুঙ্গির তলে ঢুকবা, আর যদি তুমি ভাইজান হও তাহলে আওয়ামী লীগের পাঞ্জাবির পকেটে ঢুকে পারবা, আমরা তোমাদের খুঁজে পাবো না, এটা আমরা জানি। তখন তোমরা যা বড় আওয়ামী লীগ হবে, তাও আমরা জানি। চাঁদার দাবিতে পুরা মহাসড়ক ৭ ঘন্টা যাবৎ ব্লকেট, দুই পাশে হাজার হাজার গাড়ি। বাহ বাহ বাহ, কেমন চলছে আপনার বাংলাদেশ ভাই? বাহ বাহ বাহ, মুসলেকা সরকারের বাংলাদেশ খুব ভালো চলছে। আজকে সারাদিনে ১১টা লাশ উদ্ধার হয়েছে ইন টোটাল, এটা সহ। বাহ, বলেন। শোনেন, এই বাংলা, ওই যে বললাম রুচির দুর্ভিক্ষ, বাংলাদেশের মানুষের রুচির দুর্ভিক্ষ হয়েছে বলে এই সরকার, মুসলেকা সরকার এসেছে। বাংলাদেশের মানুষের রুচির দুর্ভিক্ষ হয়েছে বলেই দিনে ১১টা লাশ। বাংলাদেশের মানুষের রুচির দুর্ভিক্ষ হয়েছে বলেই আজকে বাংলাদেশে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের প্রকাশ্য গুলি করে হত্যা। কিন্তু এইটা যদি এখন শিবির মারতো, জামাতের মারতো, বিএনপির মারতো, বাংলাদেশে এখন মানবতার ফেরিয়ালারা গাট্টি বুসকানের রাস্তা নেমে যেত, বিন বাজানো শুরু করতো।
পে পু 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 শুরু করে দিত যে হায় আল্লাহ খালেদ, এই যে গণতন্ত্র খতরে মে, আর জামাত মারলে বলতো এই যে ইসলাম খতরে মে এবং গণতন্ত্র খতরে মে। কিন্তু আওয়ামী লীগের নেতা মারছে তো প্রকাশ্য, এখন আর মানবাধিকার সমস্যা না। আর সাদার জন্য দাঁড়াইলে আর বলেছি তো, গাজীপুর একজন বলছে না যে তারেক রহমানও যদি আসে তাকে সাদা দিতে হবে, এই দেশে বলেছে, প্রকাশ্য বলেছে, বলতে থাকবেই তারা, আমরা জানি, বলতে দেন। বাংলাদেশের মানুষ এগুলো দেখতেছে। তবে হাস্যকর ব্যাপার হলো এখন মানবাধিকারের ফেরিয়ালা, গণতন্ত্রের ঠিকাদার, এদের আর খুঁজে পাবেন না আপনি। তো বাংলাদেশের জনগণ এগুলো মনে রেখেছে। সেই জন্য জননেত্রী শেখ হাসিনা ডিসেম্বর বলছে না, আগেই না আসলে হয়। আমার ধারণা তিনি ডিসেম্বরে আগেই চলে আসার সম্ভাবনা আছে, এরাই ক্ষেত্র তৈরি করতেছে। শেখ হাসিনা যে ফিরবে, এই যে আপনি লিখছেন না যে শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘিরে জল্পনা কল্পনা, অস্বস্তিতে সরকার, এই কারণেই শেখ হাসিনা ফিরবে। কারণ প্রকাশ্যে মানুষ হত্যা, প্রকাশ্যে চাঁদাবাজি, প্রকাশ্যে ধর্ষণ, প্রকাশ্যে গুম খুন, প্রকাশ্যেই মব। তো এগুলো ঠেকানোর জন্য আওয়ামী লীগের বিকল্প নাই, শেখ হাসিনা সরকারের বিকল্প নাই। এরা এগুলো আগায় দিতেছে, আরো ধীরে ধীরে আগায় দিতেছে। করতে দেন, জনগণ মনে রাখতেছে, সারা পৃথিবী দেখতেছে। জি অমি রহমান পিয়াল, জি 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 অমি পিয়াল জি, সুইজারল্যান্ডে আছেন। উনি স্ট্যাটাস দিয়েছেন যে উনি এই 90টা জিনিস সংগ্রহ করেছেন, তার মানে এগুলা 32 নম্বরের ভেতরে ছিল, জি জি অক্ষত অবস্থায় কে বা কাহারা নিয়ে গেছিল, ওগুলো পরে এখন ফেরত দিচ্ছে বিভিন্ন জায়গায়, এগুলা স্টক হচ্ছে আবার। তার মানে দেখেন 32 নম্বর সেদিন নাকি এত মানুষ জ্বালাইতে গেছিল, ওইখানের ভেতরেও কিছু লোক ছিল যারা এগুলার মূল্যবান মনে করা তারা বুকে আগলায় রাখছে গত 2 বছর, এখন আস্তে আস্তে ফেরত দেওয়া শুরু করতেছে। চমৎকার একটা সংগ্রহ। এটা অমি কি পিয়াল মনে হয়? বিশাল ব্যাপার। অমি পিয়াল ভাইকে জন্য ধন্যবাদ দিতে হবে, তার টিমকে ধন্যবাদ দিতে হবে, যারা তাকে সহযোগিতা, তাদের শুধু ধন্যবাদ না, আমরা তাদের কাছে কৃতজ্ঞ যে বঙ্গবন্ধুর এই স্মৃতি বিজড়িত জিনিসগুলো আবার সংগ্রহে নিতে পেরেছেন। এটা বিশাল কাজ। আমি তার পোস্ট যারা ওই দিনে মৃত্যুর মুখে যে এই ছোটখাটো কিছু কিছু জিনিস আনছে তাদের জাতীয় বীর ঘোষণা করা উচিত ভাই। নিঃসন্দেহে এরা জীবনের ঝুঁকি নিয়ে যে কাজটি করেছেন। আমি দেখেছি যে ওইখানে একটা শব্দ লিখেছেন যে যারা বলেন যে আমরা অনলাইনে বসে থাকি, শুধু অনলাইনে কথা বলি, ঠিক তা না। আমরা যারা কথা বলি, আমরা অনেক কিছুই করি যেগুলো আমরা বলি না, কারণ বলা যায় না, তাহলে কার্যক্রম বন্ধ হয়ে যায়। তো অমি পিয়াল ভাই এবং তার টিমকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত জিনিসগুলো তারা সংগ্রহ রেখেছেন। এগুলো আমাদেরকে আরো ইন্সপায়ার্ড করবে। আমরা হ্যাপি যে এটা তিনি করেছেন, এবং সারা বাংলাদেশের, তিনি নিজেই বঙ্গবন্ধু প্রেমিক, কোনো সন্দেহ নাই, এটা তিনি দায়িত্ব থেকে করেছেন, তাতেও সন্ধান। এই জন্য তাকে অবশ্যই কৃতজ্ঞতা জানাই। এবং এই আসলে কোনো জিনিসকে ধ্বংস করা যায় না। আমি এখন যেখানে আছি, এখানে একজনের স্ত্রী একটা ভাঙা ইট নিয়ে এসেছে 32 নম্বরের, আমাকে দেখিয়েছে। আমি আশ্চর্য হয়ে গেলাম, যার কাছে অন্য জিনিসের মূল্য নাই, সে একটা ভাঙা ইটের খণ্ড নিয়ে এসেছে 32 নম্বরের। আমি দেখলাম, আমাকে দেখালো যে ফরিদ, আমি যে ইট কেন, ইট বলেন তো এটা কিসের ইট, আমি প্রথমে বুঝিনি, পরে ওনা হলে আমি কি 32 নম্বর, বললো হ্যাঁ, এই কয়েকদিন আগের ঘটনা। তো এই যে শ্রদ্ধাবোধ, এরা কিন্তু 32 নম্বর ভেঙে 32 নম্বর গুরুত্বটা আরো বাড়িয়ে দিয়েছে। এরা বুঝতেই পারে নাই যে 32 নম্বর তারা ভাঙেনি, তারা বাংলাদেশের যারা আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, বঙ্গবন্ধুর সৈনিক, তাদের হৃদয়ে আঘাত করেছে, এটা রিটার্ন তারা পাবে। এই 32 নম্বর বাড়ির কারণে বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু ঐক্যবদ্ধ হয়ে গেছে। মানে তাদের যত গ্রুপিং লবিং এগুলো তারা বাদ দিয়ে দিয়েছে, তারা ঐক্যবদ্ধ এখন এই মুহূর্তে। আমি মনে করি যে তারা যে এই কাজটা করেছেন, খুব ভালো কাজ করেছেন, এবং প্রত্যেককে পুরস্কৃত করা উচিত, এবং আমিও তাদের কৃতজ্ঞতা জানাই। জি, ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমার এক ভাই চক্রবর্তী, আপনি লিখেছেন রাশেদ ভাই আমি চক্রবর্তী বলে আমার কমেন্টস পড়েন না, আমি পিনাকি না। ভাই শত শত কমেন্টস আসে, আসলে সব কমেন্টস আমরা পড়ি না, একটা দুইটা হয়তো পড়ি, আর সবগুলো কমেন্টস অনেক সময় দেখানো যায় না, কারণ একসাথে যখন 40-50 জন আসে, এটা তো উপরের দিকে উঠতে থাকে, খুঁজা পাওয়া যায় না যে কোনটা দেখাইছে আর কোনটা দেখাই নাই। ক্ষমা করতে হবে, মার্জনা করতে হবে, এবং লাইগা থাকতে হবে, কারণ সব সময় সবকিছু করা সম্ভব হয়ে ওঠে না। ইচ্ছা থাকলো, প্রিয় দর্শক, এটা সত্য। আমরা যখন লাইভে থাকি, আসলে কখনো দেখা যাচ্ছে একটা দুইবার দেখিয়ে ফেলেছি, বা একজন দর্শকের 2-3টা কমেন্ট দেখিয়ে ফেলি, কারণ একবারে যখন কমেন্টস গুলো আসে, তখন তো আমরা একবারে দেখাইতে পারি না স্ক্রলে। যেহেতু এখানে এডিটর নাই, তিনি নিজেই উপস্থাপক এবং এডিটর, তাহলে তার জন্য আরো কঠিন। যদি শুধু এডিটর থাকতো আলাদা, তাহলে সম্ভব হতো, তাহলে দ্রুত সবই দেখানো যেত। কিন্তু একই সাথে উপস্থাপন আবার
এবং এবং সম্পাদনা করা একই সাথে, উপস্থাপনা করা এবং সম্পাদনা দুইটা কঠিন হয়ে যায়। আর উনি তো দেখাইতে পারেন, আমি তো তাও পারি না, আমার জন্য খুব কঠিন হয়ে যায়। আমাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, হয়তো এখনো দেখানো হয় নাই, আরেক সময় দেখানো হবে। ধন্যবাদ। আপনারা কমেন্ট যারা করতেছেন তাদের সকলকে ধন্যবাদ। ফরিদ ভাই, আমার একটা লাস্ট প্রশ্ন, জি একদম সর্বশেষ প্রশ্ন, সেটা হলো যে তুরাগের ঘটনা আপনি জানেন, এটা নিয়ে আমরা আগেও কথা বলেছি। তুরাগে যে ঘটনা, সেখানে আবার আপনার ওই যে আমাদের বিশিষ্ট সাংঘাতিক ভাই একজন আছেন, কি মাসুদ কামাল না কি জানি, সাদা কামাল, জি জি তিনি বললেন যে এগুলা সব মিথ্যা। এবং এরপর আবার বিভিন্ন পত্রিকা কইতেছে না ওখানে লাশ পাওয়া গেছে, কিন্তু এখন একবার কইতেছে ওদের দাবরানি দিছে পইরা গেছে, একবার কইতেছে ওরা পিকনিকে গেছে, একবার কইতেছে সাঁতার জানে না, মানে এক এক রকম, কোন পত্রিকার সাথে কারো মিল নাই। এখন এই সব ঘটনা, এবং আজকে সারাদিনে 11 জন, ইন টোটাল গত 3 দিনে আরো প্রায় 30-32 জন, নোয়াখালীতে তো এক রাতেই 9 জন, সব মিলাইয়া দেশটা কি মৃত্যুপুরী নাকি সেনা নামাইয়া এই আজকে পর্যন্ত এটা নীরবে কিলিং চলছে আওয়ামী লীগ ছাত্রলীগকে, কোনটা? নিঃসন্দেহে এটা একটা কিলিং। একদিকে জুডিশিয়াল কিলিং চলতেছে, জেলের ভিতর সম্ভবত 200 থেকে 220 জন এই পর্যন্ত জানা মতে 200 থেকে 200 প্লাস মৃত্যুবরণ করেছে। আর জেলের বাইরে কত হাজার মরেছে তার তো হিসাব নাই। এটা সেনা নিয়ন্ত্রিত, মানে সেনারাই এটা পরিচালক, এরাই প্রডিউসার, এরাই ডাইরেক্টর, এরা এগুলো মবের নামে করাইতেছে, বিভিন্নভাবে উস্কানি দ্বারা করাইতেছে। তবে এগুলো করতে দেন, বাংলাদেশের জনগণ ক্ষমা করবে না। যারা এগুলো করাচ্ছে এবং আরো সামনেও করাবে এবং যারা করিয়েছে, বাংলাদেশের জনগণ, বাংলাদেশের আইন এদের ক্ষমা করবে না। আজ হোক কাল হোক তাদের বিচারে কাঠগড়ায় দাঁড়াতে হবে। বঙ্গবন্ধু হত্যাকাণ্ড যদি, কাণ্ডের বিচার যদি এত বছর পরে হতে পারে, এদেরও বিচার এই বাংলাদেশে হবে, হবেই, কেউ ঠেকাইতে পারবে না। আপনি যা ইচ্ছা তাই করে যাবেন আর বাংলাদেশের জনগণ মেনে নিবে মনে করেছেন? বাংলাদেশের জনগণ কিছুক্ষণের জন্য হয়তো বিভ্রান্ত হয়ে গেছিল, বাংলাদেশের জনগণ কিন্তু বুঝে ফেলেছে যে এরা কারা ছিল 2024-এর 5ই আগস্টে, এরা কারা ছিল, এই জুলাই সন্ত্রাসী আন্দোলনে কারা কারা ছিল, কেন ছিল, বাংলাদেশের জনগণ বুঝে গেছে। এখন সেই শিক্ষকেরা কোথায় যারা বলতো এই মৃত্যু উপত্যকা আমার নয়, সেই আসমান কাঁপানি ম্যাডামেরা, জমিন কাঁপানি স্যারেরা, এখন তারা কোথায়? এখন তাদের কাউকে আর খুঁজে পাওয়া যায় না। এখন মানবাধিকারের ঠিকাদারদেরও আমরা খুঁজে পাই না, এখন গণতন্ত্রের কন্ট্রাক্টরদেরও খুঁজে পাই না। কন্ট্রাক্টরদের গণতন্ত্র কই পাবেন? এখন ধর্মের জজবালাদের তো আপনি খুঁজে পান না, মসজিদে মানুষ মেরে ফেলে, খুঁজে আর পাওয়া যায় না। তো এই ভণ্ডামি বাংলাদেশের মানুষ ধরে ফেলেছে। সেই জন্যই তো জননেত্রী শেখ হাসিনা ডিসেম্বরে আসতেছেন, আসবে, এগুলো সবগুলো, এই সকল ষড়যন্ত্র এবং হত্যাকাণ্ডের যেগুলো হচ্ছে এবং হবে এবং হয়েছিল, সবগুলোর বিচার আবার পই পই করে হিসাব নেওয়া হবে, কেউ ঠেকায় রাখতে পারবে না, বাংলাদেশের জনগণ নিবে। জি ধন্যবাদ। ফরিদ ভাই, আমার এক দর্শক একটা কমেন্টস করছেন, উনি বললেন যে আমার একটা প্রশ্ন, আমি জানি না ওনার কি প্রশ্ন, এরপর লেখছেন আমার ব্যাপারে কিছু বলেন, তার মানে ওনার ব্যাপারে আমি কিছু বলতে হবে, আমি একজন ভারতীয় নাগরিক, মানে উনি একজন ভারতীয় নাগরিক, ওনার ব্যাপারে কিছু বলতে। কিন্তু আমার মনে হয় যে আমি একটু বইলানি যে জি। আমার মনে হয় যে উনি ভারতীয় নাগরিক, এটা বলার কারণে ওনার 3.5 বার ফাঁসি হওয়া দরকার, একবার হবে না, 3.5 বার ফাঁসি। আর ভাই, আপনি ভারতীয় নাগরিক হিসেবে আপনার কাছে আমার একটাই অনুরোধ থাকবে ভাই, ভাই হিসাবে, এতক্ষণ তো বলছি বাংলাদেশি হিসাবে যে আপনার ফাঁসি হওয়া উচিত, আর ভাই হিসাবে একটা অনুরোধ থাকবে কি জানেন, এই যে ভিসা দিতেছেন ভাই, যাইতেছে না, একটু সব সময় আমাদের দিকে একটু খবর রাখেন, ফেসবুক আমাদের গুলা দেখেন, ওই যে আমরা সবসময় কিন্তু দিই কারা দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা চিল্লায় গলা শুকাইছে, ওগুলারে পাইলে ভাই একটু বানানি দিন, অনুরোধ আপনাদের কাছে। কি বলেন ফরিদ ভাই? না, আমি বলবো যে আইন হাতে তুলে নিয়েন না, কারণ ভারতের আইন খুব শক্ত, এটা বাংলাদেশের মতন আপনি যা ইচ্ছা তাই করে পার পাবেন। তবে যে কাজটা করবেন, আপনাদের আইন শৃঙ্খলা বাহিনীকে জানাবেন, ছবি তুলে পোস্ট দিবেন যে এই যে শেখ ফরিদের ভাবির পোলারা এসেছে, আর এই যে আমাদের রাশেদ ভাইয়ের কি যেন প্রধানমন্ত্রী, না না কি যেন প্রধানমন্ত্রী বলেন, পরাধীন প্রধানমন্ত্রী, পরাধীন প্রধানমন্ত্রী আত্মীয় লোকজন এসেছে, আপনারা পোস্ট দিবেন যে এই যে দেখেন এসেছে, যারা বলতো দিল্লি না ঢাকা তারা এখন চলে, তারপরে যা করার আমরাই মাশাআল্লাহ প্রচারে কি কি করতে হয় করবো। জি ফরিদ ভাই, আমরা লাইভের একদম শেষ পর্যায়ে, এমন অবস্থা যে শত শত কমেন্টস আছে, অনেক প্রশ্ন আছে, সবগুলো প্রশ্ন আসলে জবাব দেওয়া সম্ভব না, তবে একটা প্রশ্ন আছে, ওই যে ভারতের ট্রিটমেন্ট নিয়ে কিছু বলার জন্য, এটা একটা কমেন্টস করছেন একজনে। তবে এই কমেন্টসটার সাথে আপনি একটা জিনিস, যে মাহমুদুর রহমান আছে না,
ওই যে আমার দেশের পত্রিকা, আমার আমার দেশ না, সামারের দেশ, সামারের দেশ। সামারের দেশ, হে আজকে বলছে যে হাদির কবর জিয়ারতের জন্য লাইন হাদির কবর থেকে যমুনা পর্যন্ত গেছে, এইটাকে আপনারা কেউ ভারতীয় ভিসার লাইন বললা প্রচার করেন না। এখন আপনি একটু বলেন ভাই, আপনি 2 মিনিটের ভিতরে শেষ করেন। জি জি জি, সামারের দেশে যে সম্পাদক মাহমুদুর রহমান, তার শ্বশুর বাড়িতে সে রাশ টিকিট পাওয়া ছিল, মানে বহিষ্কৃত ছিল। তার শ্বশুরের সম্পত্তি মারার কারণে, টাকা পয়সা তসরুপ করার কারণে তার ঘেঁটি ধরে বের করে দিয়েছিল। সে আর কোনোদিন শ্বশুর বাড়ি যাইতে পারে নাই। তারপরে কেমনে 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 যেন খালেদা জিয়ার উপদেষ্টা হইলো। তারপরে কি বিনিয়োগ বোর্ডের জন্য কি হয়েছিল বুঝতে পারছেন? এই বাটপার, এই জি। দেশে দেখলাম যে এই বাটপার গুলো, সামার গুলো এই দেশের বড় বড় পদে থাকে। তিনি কিভাবে যে পত্রিকার সম্পাদক হলেন এটাই তো আমি বুঝি না। পালায় চলে গেছিল তুরস্কের সমস্ত ইলিগাল যত সম্পত্তি, টাকা পয়সা সব নিয়ে তুরস্কে চলে গেছিল। তিনি আবার ওই যে দুষ্ট লোকেরা বলে না যে আওয়ামী লীগের নেতারা কেন পালায়, সামারের দেশের সম্পাদক মাহমুদুর রহমান পালাইছিল কেন? এই প্রশ্নটা কেউ কয়েকবার দেয়। তিনি এতদিন কোথায় ছিলেন? নাটোরের বনলতা সেন, মাহমুদুর রহমান সেন, মাহমুদুর সেন সামারের দেশের সম্পাদক, তুমি কোথায় ছিলা? কেউ বলে না। এরা এগুলো বলবেই। এরা এদের এতই চোখ, শুনেন, জামাত যারা হয়, যারা মুক্তিযুদ্ধ বিরোধী হয়, তাদের ঠাড়া পড়া মিথ্যা কথা বলা অভ্যাস। মাহমুদুর, ওই সামারের দেশের সম্পাদক মাহমুদুর রহমান জানেই না যে ভারতের ভিসার লাইন, ওই ভারতের ভিসা সেন্টার থেকে শুরু করে তার পত্রিকা অফিস পর্যন্ত চলে যাবে কয়েকদিন পরে, সেটা জানেই না। একদিনে 1,13,039 জন, আমার জানা মতে 1,13,039 জন ভিসার জন্য আবেদন করেছে রেকর্ডে পর্যন্ত একদিনে। আর তারপরে দিনে আজকে কত হয়েছে আমি জানি না। তো এই যে যে এদের লজ্জা নাই, হায়া নাই, এদের ব্যাপারে যত কম বলা যায়। এরা আবার পালিয়ে যাবে। এদের উদ্দেশ্য হলো মুক্তিযুদ্ধ বিরোধিতা করা, এদের উদ্দেশ্য হলো জয় বাংলা শব্দের বিরোধিতা করা, এদের উদ্দেশ্য হলো পাকিস্তানের পক্ষে যা যা করা যায় তা করা। এরা আবার পালিয়ে যাবে। এদের নিয়ে আর আলোচনা আমরা না করি। জি, ধন্যবাদ, ভালো থাকবেন। ধন্যবাদ ফরিদ ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা আমাদেরকে সময় দিয়ে এতক্ষণ লাইভটি দেখার জন্য। আমরা প্রতি সপ্তাহে আসছি, শুক্রবারে ফিক্স থাকে ফরিদ ভাই, এরপরে যে কোনো দিন এভাবে 2-3 ঘন্টার নোটিশে আমরা আসবো, জরুরি জনগুরুত্ব সম্পন্ন কথাবার্তা নিয়ে আমরা আলোচনা করব বিভিন্ন বিষয় নিয়ে। আমরা শেখ হাসিনার বক্তব্য প্রচার করার জন্য প্রয়োজনে রাইতের 2টা বাজেও আসবে। জি 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 জি, ঠেকায়, সে যেন ঠেকায়। আর ওই টেলিভিশনের চাইতে ইউটিউব চ্যানেলে মানুষ বেশি দেখে। হ্যাঁ, আমরা চালাইতে থাকবো, এইটাই ভাই। দাবায় রাখতে, ওই পেতিপাড়াকে বলতে চাই, তোমরা আমাদের দাবায় রাখতে পারবা না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। মতিউর রহমানের সাক্ষাৎকার নিয়ে ডয়েচে ভেলের সঙ্গে তিনি সাক্ষাৎকারে যেই কথাগুলো বলেছেন, অনেক কথা বলেছেন, এবং এটি গতকালকে থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ধারাবাহিকভাবে সাক্ষাৎকার। প্রথম পর্বেই তিনি যেই তথ্যগুলো বলেছেন, তার সাক্ষাৎকারের ধরন ধারণ দেখে মনে হচ্ছে মূলত এই সাক্ষাৎকারটি এক ধরনের তৈরি করা, বা তিনি তার মধ্যে এই সাক্ষাৎকারটি দেওয়ার একটা আগ্রহ আগে থেকেই হয়তো তিনি পুষে রেখেছিলেন কিংবা ছিল। এবং আমরা সবাই জানি যে ডয়েচে ভেলেতে বাঙালি যারা আছে, বাংলাদেশের যারা আছেন, গণমাধ্যমের যারা আছেন, তাদের অনেকেই মতিউর রহমানের সঙ্গে ভালো একটা সম্পর্ক, আমাদের অনেকের সঙ্গেই বেশ ভালো সম্পর্ক, এবং সেটি নিয়ে কোনো সমস্যা নাই। কিন্তু সাক্ষাৎকারের যে বিষয়বস্তু, আপনারা যারা শুনছেন একটু খেয়াল করে দেখবেন, তিনি ঘুরে ফিরে দ্বিতীয় বা তৃতীয় প্রশ্নটার মুখেই যিনি সাক্ষাৎকারটি নিচ্ছিলেন, তিনি যে প্রশ্নটি করেছেন সেটি কিছুটা চাপা দিয়ে বা কৌশলে এড়িয়ে গিয়ে তিনি কোন বিষয়টিকে সামনে নিয়ে এসছেন, এবং সেই বিষয়টি নিয়েই মূলত আমি কথাটা বলবো। আমি বারবার শুনছিলাম মতি ভাইয়ের, মানে মতিউর রহমানের সাক্ষাৎকার, কারণ মতি ভাইয়ের সঙ্গে শুধুমাত্র 10 বছর প্রথম আলোতে কাজ করেছি, চাকরি করেছি, সেই জায়গাটি ছাড়াও নানাভাবে একটা ইমোশনও জড়িত হয়ে গেছে। তো তিনি কি বলেন, কখন কি বলেন, তার কখন কি আচার আচরণ, সবকিছুই একটু আগ্রহ তৈরি হয় দেখার জন্য, জানার জন্য, বোঝার জন্য।
মতি ভাই যে সাক্ষাৎকারে যে তথ্যগুলো দিয়েছেন, আমার সার্বিক পর্যবেক্ষণ অনুযায়ী এক কথায় যদি বলতে চাই, যেটি আমি শিরোনাম করেছি, ভয়ঙ্কর রকমের এক স্বীকারোক্তি দিয়ে বসলেন মতিউর রহমান। তিনি শুধু ভয়ঙ্কর বললেই ভুল হবে, কতটা প্রতিহিংসা পরায়ণ এবং হিংস্র তার পরিচয় তিনি দিলেন, হয়তো তিনি নিজেও সেটি বুঝতে পারছেন কিনা আমি জানি না। তিনি যে তথ্যটি জানালেন কিংবা ফাঁস করলেন যে 24 জুলাই আগস্ট আন্দোলনের প্রেক্ষাপটটি বলতে গিয়ে তিনি জানালেন যে 2018 থেকে যখন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সঙ্গে বিরোধটা এমন পর্যায়ে চলে গেছে যে পত্রিকাটির মালিকানা কিংবা মতিউর রহমানকে সম্পাদকের পদ থেকে সরিয়ে দেওয়ার মতো একটি প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছিল। আপনারা যদি কেউ আমার এর আগে গণমাধ্যম নিয়ে বিভিন্ন চ্যানেলে বা যেখানে কথা বলার সুযোগ হয়েছে, যদি কেউ মনে করে থাকেন, শুনেছেন কিনা জানি না, সেইখানে কিন্তু এই কথাগুলো আমি এর আগেও বলেছি যে 5ই আগস্টের ঠিক পূর্বক্ষণে এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছিল, এটি সত্যি যে আর কিছুদিন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান তিনি প্রথম আলোতে থাকতেন কিনা এটি বড় একটি সন্দেহের তৈরি হয়েছিল এবং প্রক্রিয়া শুরু হয়েছিল। অন্যদিকে মালিকানাও পরিবর্তন হয়ে যাওয়ার প্রক্রিয়া বা একদম সবকিছু ঠিকঠাক হয়ে গিয়েছিল। এসালম গ্রুপ প্রথম আলো কিনে নিচ্ছে, এটি ডিলও হয়ে গিয়েছিল। এটি কিন্তু আমরা গণমাধ্যমের যারা আমরা সবাই এটি জানি, এটি নিয়ে নতুন কোনো তো বিষয় না। কিন্তু এই কথা মতিউর রহমান বা আমাদের মতি ভাই সেটি ঠিকই বলেছেন, কিন্তু এর আড়ালে আমি যে বললাম ভয়ঙ্কর রকমের তার স্বীকারোক্তি। দেখুন, মতি ভাইয়ের মতো একজন এত বড় মাপের গণমাধ্যম ব্যক্তিত্ব, সাংবাদিক, তার আগে আদর্শিক মানে মুক্তিযুদ্ধের পক্ষের সমাজতান্ত্রিক আদর্শের একজন ব্যক্তি, যিনি বিভিন্ন পর্যায় থেকে ধাপে ধাপে মতিউর রহমান হয়ে উঠেছেন দেশের সবচেয়ে প্রভাবশালী এবং প্রধান দৈনিকের সম্পাদক হয়েছেন। নীতি নির্ধারণী পর্যায়ে তার একটা ভূমিকা থাকবে, এটিও ঠিক, কিন্তু সেটি যদি তার আদর্শকে তিনি চাপা দিয়ে নীতি, নৈতিকতা, সাংবাদিকতা সবকিছু যা যত বছর ধরে তিনি আমাদেরকে শুনিয়েছেন, শিখিয়েছেন, জাতিকে সবক দিয়েছেন, সেইগুলো যদি তিনি সব পায়ের নিচে বা পদদলিত করে ব্যক্তি স্বার্থে, আমি আবার বলছি, একেবারেই তার স্বীকারোক্তি, তার কথা, তার সাক্ষাৎকারের মধ্য দিয়ে প্রমাণ হয়ে গেছে যে মতিউর রহমান শুধুমাত্র ব্যক্তিগত কারণে, ব্যক্তিগত আক্রোশে, ব্যক্তিগত সুবিধা লাভের আশায় অর্থাৎ প্রথম আলোর সম্পাদক থাকতে পারছেন না, পারবেন না। এই আক্রোশ থেকেই তিনি 2024-এর 5ই আগস্ট একটি সরকারকে উৎখাত করার সক্রিয় ষড়যন্ত্রে অংশ নিয়েছেন এবং প্রথম আলো পত্রিকাটিকে ব্যবহার করেছেন। এই যে প্রথম আলোকে 2024-এর 5ই আগস্টের একটি সরকার উৎখাতের বিরুদ্ধে ব্যবহার করেছেন, এটি আমার কথা না, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের নিজের স্বীকারোক্তি। তিনি একবার না একাধিকবার এই কথাটি বলেছেন। আপনারা শুনে দেখুন, যারা এখনো সাক্ষাৎকারটি দেখেননি আপনারা শুনে দেখুন। তার মানে দাঁড়াচ্ছে কি, একেবারেই নিজের জেদ থেকে, নিজের ব্যক্তি স্বার্থ খর্ব হওয়া বা ক্ষুণ্ণ হওয়ার আক্রোশ থেকে, প্রতিহিংসা থেকে তিনি শেখ হাসিনা সরকারকে উৎখাত করার জন্য
জামাত, বিএনপি, এনসিপি, মৌলবাদী, জঙ্গি সবাইকে যে সংগঠিত করার ক্ষেত্রে তিনি নেতৃত্বের জায়গায় ভূমিকা রেখেছেন, তার প্রথম আলো ব্যবহার করে সেটি তিনি পরিষ্কার করে দিয়েছেন। তিনি বলেছেন আর কোন গণমাধ্যম এইভাবে এই সরকার বিদায়ের জন্য, শেখ হাসিনা সরকারকে উৎখাত করার জন্য ভূমিকা পালন করেনি। এটি কত বড় ভয়ঙ্কর একটি উক্তি তিনি করেছেন, আপনারা শুনে দেখুন। ঠান্ডা মাথায় হেসে হেসে তিনি কথাগুলো বলছিলেন। আমি এর আগেও বহুবার বলেছি যে ডক্টর ইউনূস প্রকাশ্যে সামনে এসে শেখ হাসিনার বিরুদ্ধে, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যে ভূমিকা রেখেছেন, তার ডানে বামে পিছনে সামনে মার্কিন ডিপ স্টেটের যেই অ্যাক্টররা বাংলাদেশে সবচেয়ে সক্রিয় ছিল বহু আগে থেকে, আমেরিকান যারা, যেই ওই যে আপনাদের লুর কথা মনে আছে, বা যারাই এসছে তাদের সঙ্গে ছোট কোর গ্রুপ যারা বসছে, তাদের মধ্যে মাহফুজানা মতিউর রহমান সবসময় থাকতেন, বদিউল আলম মজুমদার থাকতেন, দেবপ্রিয় ভট্টাচার্য থাকতেন, শহীদুল আলম থাকতেন, এবং এই বেলার রেজওয়ানা হাসান থাকতেন, টিআইবির ডক্টর ইফতেখারুজ্জামানরা থাকতেন, এরকম তারা, মতিউর রহমান চৌধুরী থাকতেন তারা। কিন্তু তাদের মধ্যে আবার এই নেতৃত্ব মূল জায়গাটি কিন্তু মতিউর রহমান যে তিনি তাদেরকে সবাইকে সমন্বয় করতেন, কোঅর্ডিনেশনটা করতেন, ডক্টর ইউনূসের আজকে বলা যায় এই সাক্ষাৎকারের একটা অংশে তিনি প্রথম আলোতে হামলার জন্য তিনি ইনডাইরেক্টলি কোনো ব্যবস্থা না নেওয়ায় তিনি ডক্টর ইউনূসের বিরুদ্ধেও তিনি ছোট্ট করে এক লাইন বলেছেন যে ডক্টর ইউনূস মানে প্রধান যদি চাইতেন তাইলেও এটা বন্ধ করা যেত, কিন্তু সেটি করেন নাই। তার মানে ইউনূসকেও তিনি ব্যবহার করেছেন। তার কথাই কিন্তু পরিষ্কার। যারা আমার কথায় বিরক্ত হচ্ছেন কিংবা আমার কথাকে যারা একেবারেই মানে তুচ্ছ-তাচ্ছিল্য করতেই পারেন, কিন্তু আপনারা প্রয়োজনে আমার কথাগুলো এবং আমার মতো একজন ক্ষুদ্র মানুষের কথাগুলো এবং মতিউর রহমানের ইন্টারভিউটা আপনারা শুনে মিলিয়ে দেখেন। আমি আবার বারবার একটি কথাই ঘুরিয়ে পেঁচিয়ে বলার চেষ্টা করছি, সেটি হচ্ছে কতটা হিংস্র হলে একজন মানুষ তার রাজনৈতিক আদর্শ, মতাদর্শ, তার ব্যক্তি সততার যে কথা তিনি বলেন, নীতি নৈতিকতার কথা যে তিনি বলেন, আমাদেরকে যেগুলো শিখিয়েছেন, তা প্রথম আলোতে কাজ করা শত শত সংবাদকর্মীকে তিনি যেই কথা বলেছেন, সেইগুলোকে সব ধুলোয় মাটিতে মিশিয়ে দিয়ে তিনি শুধুমাত্র সম্পাদক পদে থাকার জন্য, প্রথম আলোর সম্পাদক হয়ে তিনি টিকে থাকার জন্য একটি সরকারকে, সেটি শেখ হাসিনা হোক, সেটি খালেদা জিয়া হোক, কিংবা যেই সরকার কি হোক, আমি বলছি একটি সরকার উৎখাতে ভূমিকা রেখেছেন, সক্রিয় ছিলেন এবং এক ধরনের নেতৃত্ব দিয়েছিলেন একটি গণমাধ্যম প্রতিষ্ঠানকে ব্যবহার করার মধ্য দিয়ে। এর চেয়ে ন্যাক্কারজনক, নিন্দাজনক আর কিছু হতে পারে না কোনো গণমাধ্যমের জন্য, সাংবাদিকদের জন্য, এমনকি একটি রাষ্ট্রের জন্য। আজকে আমি তার ইন্টারভিউ শোনা দেখার পর বারবার যখন সিদ্ধান্ত নিলাম যে আমি এইটি নিয়ে একটু কথা বলবো, সেই সঙ্গে আমার এই আপনাদের সামনে কথা বলতে বলতে আমি যতক্ষণ প্রথম আলোতে ছিলাম, যতদিন ছিলাম, সেইখানে তার এমন কিছু ভূমিকা, এমন কিছু কথা এবং এমন কিছু কার্যক্রম আছে যেটি আমি আজকে থেকে সিদ্ধান্ত নিলাম যে সামনে যে কোনো পর্যায়ে সেই জিনিসগুলো প্রকাশ করার নৈতিক দায়িত্ব, নৈতিক দায় আমার উপরে বর্তেছে। শুধু আমি একা না, প্রথম আলোতে যারা আগে ছিলেন তাদের অনেকেরই হয়তো এখন অনেক কিছু মনে পড়বে। 1-11 সময় কিংবা 1-11 সময়, তত্ত্বাবধায়ক সরকারের সময় আমাদেরকে
এই মতিউর রহমান কিভাবে ব্যবহার করেছেন রাষ্ট্রের জায়গায় কিংবা সরকারের সঙ্গে, সেনাবাহিনীর সঙ্গে, ডিজিএফআই সঙ্গে তার কি ভূমিকা ছিল, আমাদেরকে সেই কিভাবে সম্পৃক্ত করা হয়েছিল, এইসব নিয়ে আমি কথা বলবো। আপনারা হয়তো শুনবেন আরো আমি তৈরি হওয়ার পরে কয়েকদিনের মধ্যেই। কিন্তু এই যে যারা আমাদেরকে অনেককে মনে করে থাকেন যে আমরা কথা বলি, আমরা কেন ডক্টর ইউনূসের বিরুদ্ধে কথা বলি, কেন প্রথম আলোর বিরুদ্ধে কথা বলি, কেন মাহফুজা আনামের বিরুদ্ধে কথা বলি, সেটি কিন্তু এখন প্রমাণ হয়ে গেছে। এই যে জঙ্গিদেরকে সঙ্গে নিয়ে যেই জঙ্গিদের বিরুদ্ধে প্রথম আলো এক সময় তুখোর একটা আন্দোলনের মতো মোটিভেশন, সামাজিক আন্দোলন তৈরি করেছিল, সেই প্রথম আলোর সম্পাদক, সেই মতিউর রহমান শেখ হাসিনা বা একটি সরকারকে উৎখাতের জন্য তিনি সম্পাদক পদে টিকে থাকার জন্য, বসে থাকার জন্য, তার চাকরি, তার মালিকানা রক্ষার জন্য জেদ করে তিনি জঙ্গিদের সঙ্গে মিলে একটি সরকারকে উৎখাত করেছে তার স্বীকারোক্তি অনুযায়ী। সেই জঙ্গিরাই যখন তার পত্রিকায় হামলা করে, এটি বুঝাই যাচ্ছে যে এটি আসলে একটা পরিকল্পিতই একটি অংশ ছিল। ফলে এটি নিয়ে তার আর নৈতিক কোনো মায়া কান্নার কোনো জায়গা থাকে না। আশা করি আমার কথাগুলো যারা শুনলেন বা শুনছেন, তার ইন্টারভিউটি ডয়েচে ভেলের সঙ্গে মতিউর রহমান প্রথম আলোর সম্পাদক যে ইন্টারভিউ দিয়েছে, আপনারা শুনে একটু মিলে দেখুন। হয়তো আমার চেয়েও, আমি যেই টোনে কথা বললাম, আমি যেইভাবে কথা বললাম, এর চেয়েও অনেক কঠিন, অনেক ভালো কোনো বিশ্লেষণ, ব্যাখ্যা কিংবা অভিমত আপনারাও আপনাদের নিজেদের জায়গা থেকে তৈরি করতে পারবেন, দিতে পারবেন। ধন্যবাদ সবাই। মতো কোন রাজনৈতিক দল, গণমানুষের দল, কোন ক্যান্টনমেন্টের নির্দেশ, আদালতের নির্দেশে থোড়াই কেয়ার করে? তারা তো চ্যালেঞ্জ করবে। আর একটা জিনিস বলি, আমি শুরুতেই বলে দিয়েছি, বাংলাদেশ আওয়ামী লীগ হলো জনগণের তৈরি করা একটা দ্বৈত। তাকে আপনি আদালতের বোতলে, ক্যান্টনমেন্টের বোতলে বা কোনো বোতলে বন্দি করতে পারবেন না, এই সুযোগ নেই। আর জাহিদ সাহেব আরো একটা কথা বলেছে যে কোনো নামেই আওয়ামী লীগ আসতে পারবে না। আরে ভাই, কোনো নামে কেন আসবে আওয়ামী লীগ? আওয়ামী লীগ তো আওয়ামী লীগের নামে আসবে। জাহিদের কথায় আওয়ামী লীগ চলবে নাকি? জাহিদের কথায় বাংলাদেশ আওয়ামী লীগ চলে না ছাত্রলীগ চলে? আওয়ামী লীগ তার নিজের নামেই আসবে। বরং জাহিদি কোনো নামে কোনোদিন আসতে পারবে না, সেই বন্দোবস্ত করে। বরং বাংলাদেশ আওয়ামী লীগকে, ছাত্রলীগকে শিখিয়ে দিয়ে গেল যে কিভাবে প্রতিপক্ষকে চেপে ধরতে হয়। এটা আওয়ামী লীগ জানতো না, এবার শিখে নেবে। মানে নৌকা ডুবানোর কথা মনে করাই দিল আর কি পাগলদের। আগামীতে আওয়ামী লীগ এসে, আওয়ামী লীগের, আমি আর 30 সেকেন্ড সময় নিব, আওয়ামী লীগ আগামীতে আওয়ামী লীগের, ছাত্রলীগের কত যে সুবিধা করে দিয়েছে। আগামীতে এরা যা যা করবে এর ভাষা খুঁজে পেত না। সেই ভাষাগুলো জাহিদেরা, তারেক রহমানেরা, আমার ভাবির পোলারা, তারপর অনুরোধের আসরের এমপিরা, তারপর জামাতের, হেফাজতের নেতারা, চরমনায়ের পীর চামড়া আলা, পীর চামড়া ছাড়া পীরেরা শিখিয়ে দিয়ে গেছে। জাস্ট এই ভাষাতেই কথা বলবে আওয়ামী লীগ। মানে এগুলো তারা বলার সাহস পেত না। আওয়ামী লীগকে বলা হয়েছিল না ফ্যাসিস্ট, আওয়ামী লীগ এই কথা বলার সাহস পেত না। এখন তারা জাস্ট কাট কপি পেস্ট করবে তাদের নিজের বলার। এই যে জাহিদ সাহেব যে বললো কোনো নামে আসতে দিবে না, আওয়ামী লীগ এসে তাই বলবে জামাতকে কোনো নামে আসতে দিব না। আওয়ামী লীগ ক্ষমতা এসে বলবে বিএনপিকে কোনো নামে আসতে দিবে না। তখন জাহিদুর রহমান যদি তাকে জনগণ বাঁচিয়ে রাখে, তাকে তখন প্রশ্ন করবো যে এটার উত্তর আপনি এখন কি দিবেন? কারণ এটা আপনি চেয়েছিলেন। বাংলাদেশ আওয়ামী লীগকে সুবিধা করে দিচ্ছে আরো বড়। একেবারেই।